খুশি ছাড়া কেউ বেজার হতো না, সবাই আনন্দিত হতো। কিন্তু সেনাপ্রধান সেটি করেননি। তিনি অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং তিনি নিজে পরিষ্কার বলেছেন এবং সেটা কাজে পরিণত করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি রাজনীতির সঙ্গে আর যুক্ত করতে চান না। সে কারণেই গত 14 মাস তার উপরে নানান রকম মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে, মিথ্যে প্রোপাগান্ডা চালানো হয়েছে, সেনাবাহিনীকে যে ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করা হয়েছে। বাংলাদেশের জন্মের পর কোনো আমলে কারো সময় কখনো সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের চটুল অসভ্য সভ্যতা বিবর্জিত মন্তব্য অতীতে হয়নি, কিন্তু এখন হয়েছে। সো তারা সেনাপ্রধানকে সামনে রেখে সেনাবাহিনীকে ব্যবহার করে নিজেদের যে ফায়দা হাসিল করতে চেয়েছিল 14 মাসে, তারা মিজারেবলি ফেল করেছে। এবং সেনাপ্রধান শুধু একবার না, বারবার তার প্রজ্ঞা এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন। কেন? একটু বলছিলেন আনিস আলমগীর ভাই যে আজকে যদি যে পেতেন না, কিন্তু কোর্ট মার্শাল হতো সেনাপ্রধানের এবং তার ফাঁসি হতো। এক্সিস্টিং সরকারের অর্ডারের বিরুদ্ধে গিয়ে সাধারণ জনগণের কাতারে দাঁড়াবার অপরাধে ওনার কোর্ট মার্শাল হতো। সুতরাং কোনো ফর্মাল মানে কোনো একজন ব্যক্তিকে যদি আপনি আইসোলেট করেন যে ফর্মালি তার উপরে খড়গহস্ত নেমে আসতো আওয়ামী লীগ আমলের, সেটা হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তার উপরে আসতো। 1 2 হলো আমাদের ভুলে গেলে চলবে না যে একটা রক্তপাত যতদূর সম্ভব কমিয়ে আনবার পুরো পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনী। যদি সেনা প্রধানের নির্দেশে সেই সময় সাধারণ মানুষের উপর গুলি চালানো হতো, সরকার তো চেয়েছিল গুলি চালাতে, সরকার তো অর্ডার দিয়েছিল, সরকার তো করেছিল, কারফিউ দিয়েছিল, সেই সময় যদি সাধারণ মানুষের উপর গুলি চালাতো সেনাবাহিনী, আপনি আমাকে বলেন তো রক্তপাতের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াতো? 3 হলো শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা হতো, যেটা নাকি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা, ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো, আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন, তিনি দেশ থেকে সরে যাননি, দেশের স্থিতিশীলতা, দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন। সে জনাব ওয়াকারুজ্জামান কিন্তু সেটাও করতে দেন নাই, তিনি নিরাপদে তাকে চলে যেতে দিয়েছেন সো দ্যাট পরবর্তীতে পুরো বিষয়টিকে ট্রায়ালের আন্ডারে আপনি আনতে পারেন। একটা আবেগ যেখানে তৈরি হতে পারতো সেটা তৈরি হতে না দিয়ে উনি পেশাদারিত্বের সঙ্গে পুরো সময়ের এই 36 দিন প্লাস এর আগের 15 বছর, সবই তো এখন আস্তে আস্তে সামনে আসছে, সেগুলোকে একটা প্রপার ট্রায়ালের মধ্যে আনবার চেষ্টা উনি করেছেন। সুতরাং এবং লাস্ট বাট নট দ্য লেস্ট, তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তিনি প্রথম থেকে একটা নির্বাচনের কথা বলছেন। এই নির্বাচনটা না অনেকেই চায় না। কারা চায় না? কিছু বিদেশি ইউটিউবার যারা এখন মনে করে যে এই সরকার থাকলে তারা খুবই পাওয়ার এক্সারসাইজ করতে পারবে এবং তারা পাওয়ার এক্সারসাইজ করেও। বেশ কিছু নিয়োগ আমরা দেখেছি সরকারের ভেতরে, যেটা একেবারে বোঝাই যায় যে তাদের গ্রিন সিগন্যালে নিয়োগগুলো হয়েছে। সো তারা যে একটা আনহোলি নেক্সাস তৈরি করে একটা আনহোলি পাওয়ার এক্সারসাইজ করতে পারছে, একটা নির্বাচন হওয়ার পরে যখন একটা জনগণের ম্যান্ডেট পাওয়ার সরকার আসবে, তখন এই 2 টাকার ইউটিউবারগুলো ওই 2 টাকা ইনকামের দিকেই আবার তাদের পুরো ফোকাসটা দিতে হবে। তো তারা তো তখন এই যে রাষ্ট্রের বড় বড় সিদ্ধান্তকে ম্যানিপুলেট করা, রাষ্ট্রের কে কোথায় কোন পদে বসবে সেটাকে ম্যানিপুলেট করা, এই কাজগুলো তো আসলে তারা তখন আর করতে পারবে না। এবং যখন যাকে খুশি তাকে পিক করলো, তাকে নিয়ে যাচ্ছে তাই মিথ্যা প্রোপাগান্ডা ছড়ালো এবং তাকে মনে করলো যে পলিটিক্যালি তাকে যথেষ্ট হ্যারাস করা হয়েছে। এই যে একটা অবারিত সুযোগ ইউনূস সাহেব উদাস মুখে চেয়ারে বসে থেকে এই ইউটিউবারদের দিচ্ছেন, এটা তো আসলে একটা নির্বাচিত সরকারের সময় এই পাত্তাটাই তারা পাবে না। সো এইসব কারণে যারা নির্বাচনের কথা বলে, আপনি একদম লক্ষ্য করে দেখবেন, আমি শুরু থেকে নির্বাচনের কথা বলেছি, বারবার নির্বাচনের কথা বলেছি, আমাকে ভারতের এজেন্ট বলা হয়েছে, রয়ের এজেন্ট বলা হয়েছে, আমাকে ম্যালাইন করা হয়েছে, আমাকে স্টিগমাটাইজ করা হয়েছে জাস্ট বিকজ আমি নির্বাচনের কথা বলছি। একদম একই কারণে সেনাপ্রধানকেও বারবার নানান রকম হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে। তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনাপ্রধান তারা পেয়েছে। কেন বলছি? তিনি ওই 36 দিনের তার যেই অবদান, সেটাকে আমি একপাশে সরিয়ে রেখে বলি, তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন, নেন নাই। তিনি একজন আর্মি পার্সোনাল হয়েও বারবার নির্বাচনের তাগিদ দিয়েছেন। এটা কিন্তু একজন আর্মি পার্সনের কাছ থেকে আমরা দেখে অভ্যস্ত না। সো তিনি কিন্তু তার সমস্ত পিছনের ইয়েগুলো ভেঙে দিয়ে, নর্ম যেগুলো আমরা দেখে অভ্যস্ত সেই জায়গাগুলো ভেঙে দিয়ে তিনি একেবারে পেশাদারিত্বের একটা পরিচয় দিয়েছেন। আজকে আমি একটা নিউজ দেখছিলাম, আপনি নিশ্চয়ই জানেন যে আইসিটি অ্যাক্ট সংশোধন করা হয়েছে এবং সেখানে সেকশন 23-তে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি আইনের 3 নম্বর ধারায় বর্ণিত অপরাধে অভিযুক্ত চার্জ হন,
তাহলে অভিযোগ গঠনের মুহূর্ত থেকে তিনি চাকরি থেকে বরখাস্ত বা পদচ্যুত হবেন। আমি একজন আইনজীবী হিসেবে শুধু এটুকুই বলি যে এই সেকশনটা এইটা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সংবিধানের আর্টিকেল 35 অ্যান্ড আর্টিকেল 26 ক্লিয়ারলি বলে দিচ্ছে যে কোনো ব্যক্তিকে বিচার হওয়ার আগে, দোষী সাব্যস্ত হওয়ার আগে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এবং 26 বলছে যে কোনো আইন যদি সংবিধানের এই পার্টের সঙ্গে, পার্ট 3 এর সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে সেই আইনটি then and there void, null and void বলে গণ্য হবে। কিন্তু আমি তো আইনের মারপ্যাচ যতদূর বুঝি না ব্যারিস্টার রুমিন ফারহানা, আমি পরে এসে আপনার কাছে উত্তরটা নিব। যেটা আজকে চিফ প্রসিকিউটর বলেছেন, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আইন তৈরি করা হয়েছে। এসব আইন সংবিধানের কোনো অনুচ্ছেদ বা বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলেও প্রাধান্য পাবে। অর্থাৎ সংবিধান নিজেই বলে দিচ্ছে যে সংবিধানের চেয়েও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন শক্তিশালী, এটি সংবিধানের মাধ্যমে স্বীকৃত। তাই এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যাবে না, এই আইনের কোনো বিধানকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিটও করা যাবে না, এটি সব আইনের উপর প্রাধান্য পাবে। সুতরাং এই আইনের বিধানে যে বিচারের প্রক্রিয়া রয়েছে তার মধ্য দিয়েই সবাইকে চলতে হবে এবং বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি ফিরে এসে আপনার কাছে উত্তর নিব। অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মাহমুদ গেল 8 অক্টোবর সাবেক ও বর্তমান 25 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদেরকে 22 অক্টোবরের মধ্যে গ্রেফতার করতে বলা হয়েছে। 25 জনের 15 জন সেনা হেফাজতে আছেন। শনিবার বিকেলে ঢাকায় আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, সংবিধান স্বীকৃত বাংলাদেশের সব আইনের প্রতি সেনাবাহিনী শ্রদ্ধাশীল। 22 অক্টোবর সেনা হেফাজতে থাকা এই 15 জনকে ট্রাইব্যুনালে হাজির করা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আইনি উপায়েই সমাধান করা হবে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশ সহ বিভিন্ন ডিসিপ্লিনারি ফোর্সের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই আইনে যেসব অপরাধের বিচার করা হচ্ছে সেসবের বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই, এমনকি সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর নিজস্ব আইনেও নেই। এটি একটি বিশেষ আইন। তার কথা সারমর্ম হচ্ছে সেনা কর্মকর্তাদেরও বিচারের উপযুক্ত স্থান হচ্ছে ট্রাইব্যুনাল। এই যে 8 তারিখ থেকে আজকের এই আপডেট পর্যন্ত বর্তমান ও সাবেক সেনা সদস্য মানে সেনা পরিবার মানে আমাদের সেনাবাহিনীর মধ্যে প্রতিক্রিয়া কি? জি, ধন্যবাদ আপনাকে। টক অফ দ্য ডে, বার্নিং কোয়েশ্চেন্স, সবার এটা নিয়ে আলোচনা হচ্ছে। বাট একটা জিনিস আমরা খুব সহসায় ভুলে যাচ্ছি মনে হয়, আমরা যারা আছি, বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা আছি এখানে, আইসিটি একটা স্টেক হোল্ডার্স, আমি বলবো যে গভর্নমেন্ট কিছুটা নিউট্রাল প্লে করলেও গভর্নমেন্ট একটা স্টেক হোল্ডার্স, আমাদের বাহিনী যারা আছে বাহিনী একটা স্টেক হোল্ডার্স। এখন বাহিনীতে ধরো ফার্স্ট অফ অল আমরা এই হাউসে যারা আছি, যারা কনভিক্টেড অথবা যাদের বিরুদ্ধে এলিগেশনস আছে, যারা আসলে মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের শাস্তি হতে হবে, এটা তো আমরা সবাই একমত, রাইট? এখন এই শাস্তিটা কিভাবে হবে এবং কোন প্রক্রিয়াতে হবে সেটা ডিটারমাইন করবে নিশ্চয়ই গভর্নমেন্ট। অফকোর্স মানে সেনা পরিবারের বিচারটা নিয়ে কোনো ধরনের কোনো যেটা বলা হচ্ছিল যে আসলে সেনা পরিবার বলতে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সাবেক এবং বর্তমান যারা কর্মরত আছেন সবাইকে একটা অসন্তোষ, তারা এর জন্য কু করবে বা এই ধরনের যে কথাগুলো বলা হচ্ছিল। আমি এটাতেই আসছি, দেখেন মানে বিচারটা আসলে কোন প্রক্রিয়ায় যাবে। এখন যখন তাদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, অবশ্যই দেশের সার্বভৌমত্বের রক্ষাকারীর যে প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী অথবা অন্য সশস্ত্র বাহিনীর অন্যান্য যে সংস্থাগুলো আছে, তারা কখনোই দেশের প্রচলিত আইনের বাইরে যেয়ে কিন্তু অদ্যাবধি কোনো ধরনের কাজ করে না। অর্থাৎ বিচারিক প্রক্রিয়া যখন একটা শুরু হয়েছে, সেই বিচারিক প্রক্রিয়াকে অবশ্যই তারা ইতিহাস বলে সম্পূর্ণ শ্রদ্ধা দেখিয়েছে। 7 মার্ডার থেকে শুরু করে যাদেরকে হস্তান্তর করা হয়েছিল সব ধরনের নজির কিন্তু আছে। কিন্তু এখন এই 25 জনের যখন আপনার গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো, এখন আইসিটি ট্রাইব্যুনালে হঠাৎ করে কেন জানি তাদের মনে হয়েছে যে তাদেরকে কি সেনাবাহিনী দিবে না কিনা বা তাদের বিচার হতে দিবে না কিনা, মানে এটা হঠাৎ করে তাদের মনে হওয়া এবং হচ্ছে রাতে হয়তো বা মনে হয়েছে এবং সকালে এসে আপনার আইনটা চেঞ্জ করে ফেললো যে এই আইন মানবতা বিরোধী অপরাধের যে আইনটা এটা তৈরি করা হয়েছে আর্মি, নেভি, এয়ারফোর্স, গোয়েন্দা বাহিনী এবং পুলিশের সদস্যদের বিচার করার জন্য, যেটা আগে ছিল না। ওকে ফাইন, এটা 1971 সালে যারা মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধী যারা ছিল তাদের জন্য করা হয়েছিল। এটার মধ্যে অন্য কেউ সংশ্লিষ্ট হতে পারবে না সেটাও না, অফকোর্স হতে পারবে। কিন্তু অল অফ এ সাডেন আপনি যখন ওভারনাইট একটা মেজর ইনক্লুশন ইন ইউর ক্লজেস ইফ ইউ অ্যাড, এটা কিন্তু একটা রিং বেল করে, আমাদেরকে বড় ধরনের রিং বেল করে। তার মানে হচ্ছে আমরা যে কথাটা বলছি, আবার গত রাতে আপনি দেখেন যে কুয়ের একটা যে আমেজ ছিল, লাইলাতুল গুজব, যেটা অনেকদিন ছিল না, আবার ব্যাক করে আসছে, থ্যাঙ্কস টু দ্যাম। বাট দেন স্টিল এটার সাথে কিন্তু কিছুটা কোরিলেশন আছে। আমরা যেটাই বলি না কেন, আপনি দুইটা যদি একসাথে মিলান, আপনি দেখবেন এদিক দিয়ে গজবটা হচ্ছে, আবার ওই দিক দিয়ে ওই আইনটাকে কিন্তু তারা নতুন করে নতুন একটা আইন এখানে অ্যাড করেছে। তার মানে তারা টার্গেটেড ওয়েতে এখানে বাহিনীর যারা সদস্য আছে তাদের বিচার হইতেই হবে, যারা এটার সাথে সংশ্লিষ্ট। কিন্তু বাহিনীকে তারা এখানে কবজা করার জন্য, যেন বাহিনী এখানে কোনো ধরনের এক্সারসাইজ অথবা রোল প্লে না করতে পারে, তাদের যে আপনার বাংলাদেশ আর্মি অ্যাক্ট 1952 যেটা আছে, যেটা সংবিধান দ্বারা স্বীকৃত এবং মহামান্য রাষ্ট্রপতির অধীনের একটা বাহিনীকে, তারা যেন তারা এখানে কোনো
ধরনের প্লে যেন না করতে পারে সেটার জন্য একটা রাতারাতি একটা আইন প্রণয়ন করে ফেলেন। তার মানে আপনি সরাসরি একটা বাহিনীর এন্টিটির বিরুদ্ধে আসলে অলিখিত একটা আপনি টাসেল অথবা যুদ্ধ ঘোষণা করে আপনি মাঠে নেমেছেন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এতে করে আসলে যে ভাইরা যেটা বলছিলেন এতে লাভবান কারা হবে, এটা লাভবান আসলে কেউ হবে না, ওনারা লাভবান হবে না, দ্যাটস ফর শিওর। এটা আমি ধরেন একজন এক্স মিলিটারি হিসেবে আমি বলতে পারি। আবার আমাদের যারা আছে তারাও যদি এটাকে বেশি হাইপার নিয়ে ধরেন কোনো কিছু একটা ডিসিশন নিয়ে ফেলে সশস্ত্র বাহিনী, তারাও লাভবান হবে না। অর্থাৎ এখানে একটা আপনার অ্যাসিমেট্রিক প্লে করার মতো কেউ নাই। মিনিং টু সে গভর্নমেন্ট থেকে যেটা ইনিশিয়েট হয়েছে, এখানে গভর্নমেন্টের হায়ার স্ট্রাকচারে যারা ছিল তাদের উচিত ছিল এটাকে একটা ব্যালেন্সড ওয়েতে আপনার এটাকে নির্ধারণ করা অথবা এটাকে ম্যানেজ করা। কিন্তু সেটা না করে রাতারাতি যখন ট্রাইব্যুনালের আইন আবার এদিকে আইন বিবেচনা করে তাদেরকে হস্তান্তর করা হবে। এখন আমি যদি বলি যে ধরেন আপনার ধারা 16 অনুযায়ী ট্রাইব্যুনাল বলেছে যে ওয়ারেন্ট হওয়ার পরে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি যে আর্মিকে দিয়ে তারা কনভিক্টেড ক্রিমিনালকে তারা গ্রেফতার করাতে পারবে। এখন ল এনফোর্সিং এজেন্সি হিসেবে তো বর্তমানে আর্মি ডেপ্লয়েড আছে। এখন তারা যদি বলে ওকে ফাইন উই আর এলিয়ে নাও এবং আমরা তাদেরকে গ্রেফতার করে আমাদের কাস্টডিতে রেখেছি, 24 ঘন্টা পরে তারা কোর্টে নিল এবং রিমান্ড চাইলো। এখন যদি রিমান্ড না মঞ্জুর করে তখন আবার সেনাবাহিনীতে ফেরত চলে আসার কথা। কিন্তু এটা যেন ফেরত না আসতে পারে, আপনি দেখেন ব্যাপারটা, সেই জন্য কিন্তু এই দুইটা আইন করা হয়েছে যে তাদের আপা যেটা বলছিলেন একটু আগে যে আপনার অভিযোগ গ্রহণের সাথে সাথে আপনার চাকরি নেই। মানে যেখানে আমাকে কিন্তু আপনি সংবিধানে আপনি আমাকে সার্ভিস সিকিউরিটি দিয়েছেন, সরকারি সার্ভিস সিকিউরিটি ইজ ইনক্লুডেড ইন মাই কনস্টিটিউশন, আপনি সেখানে বলছেন আমার নামে কোনো একটা অভিযোগ হলে আমার চাকরি নেই। মানে হোয়াট ইট ইজ, তার মানে আমার মৌলিক অধিকার যেটা আছে সেটাকে সম্পূর্ণ খর্ব করে দেন আপনি বিচার করা শুরু করছেন। দিস ইজ নট রাইট। আসছি আপনার কাছে। আনিস আলমগীর, হেফাজতে নেওয়া 15 সেনা কর্মকর্তার স্ট্যাটাস কি হবে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে কেউ বলেনি যে তাদের আটক রাখা হয়েছে, তাই মিডিয়াতে যা এসেছে সেটিকে আমরা আমলে নিচ্ছি না। আমাদের যদি বলা হয় যে তাদের আটক রাখা হয়েছে তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। যেহেতু আমরা জানি না, সুতরাং এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। শনিবারের সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, তাদের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভিতে স্ক্রল দেখে স্বপ্রণোদিত হয়ে আমরা তাদের হেফাজতে নেওয়ার উদ্যোগ নিয়েছি, মানে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। আজ পর্যন্ত আমাদের কাছে গ্রেফতারি পরোয়ানার কোনো কাগজ আসেনি, গতকালকে সংবাদ সম্মেলনে এটা বলেছে। মিডিয়ায় কি তাহলে এই দুই পক্ষের মধ্যে যোগাযোগের মাধ্যম? দুই পক্ষ মিডিয়াতে দেখেছে বলেছেন এবং সেই অনুযায়ী তারা অ্যাক্ট করেছেন, তাই তো বলা হচ্ছে বা বুঝতে হবে আমাদের। কিন্তু আমাদের এটুকু দেখতে হবে যে আইন তো আমরা আসলে অত জটিল অনেকগুলো বিষয় আমরা আসলে বুঝি না। সেনাবাহিনীকে যদি এইখানে প্রোটেকশন দেওয়া হয় প্রচলিত আইনের বাইরে, তাহলে সেটা কি কার্যকরী হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় আছে। আমরা এই প্রথম দেখছি যে তারা তাদের আদালতের বাইরে এসে একটা পাবলিক আদালতে এই বিচারের সম্মুখীন হচ্ছে, যেটা আমরা অতীতে দেখিনি। তাও এই জন্য মানুষের কাছে এটা বিষয়টা বিস্ময়কর লাগছে। যদি রাষ্ট্রের আইন যদি এটা কভার করে যে তারাও সাধারণ জনগণের মতো তারা এখানে আসতে পারবে, তাহলে ঠিক আছে। আর তারা যেই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে এই জিনিসটা কেউ বলছে না, ওই প্রতিষ্ঠানগুলোই তো তাদেরকে ওই প্রোটেকশন দিচ্ছে এবং ওই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নীতিমালা এমন যে সে ওইভাবে অ্যাক্ট করতে পারছে। আমরা এখানে কিন্তু পার্সন খুলে দেখতেছি প্রতিষ্ঠানগুলো কিভাবে করছে। আমি যদি বলি আমার দৃষ্টিতে 111 থেকে যেই ডিজিএফআই বলেন এবং অন্যান্য সংস্থাগুলো বলেন যাদেরকে অভিযুক্ত করা হয়েছে এই সমস্ত কাজের জন্য, সেই প্রধানগুলো থেকে শুরু করে অন্যরা, আমি তো দেখি 111-এ যে স্টাইলে সরকার চলেছিল, শেখ হাসিনা শুধু এটা কন্টিনিউশন ছিল, এটা নতুন কিছু হয় নাই। সো আপনি যদি কোনো প্রতিষ্ঠানের ব্যক্তিকে যদি দায়বদ্ধ করতে চান, আমি একটা টেলিভিশনের হেড, আমাকে যদি দায়বদ্ধ করেন তাহলে এখানে কার্যক্রম কীরকম সেটা চেঞ্জ করতে হবে আগে। তো আপনি তো প্রতিষ্ঠানগুলোকে চেঞ্জ করেন নাই, প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চেঞ্জ করেন নাই। এখন হঠাৎ করে এসে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আমি পালন করলাম কেন, এটা নিয়ে কোশ্চেন করেছেন। এটা নিয়ে কোশ্চেন করাতে এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা বিতর্কিত হচ্ছে। আমরা যে জিনিসটার জন্য সবচেয়ে বেশি আতঙ্কিত ছিলাম সেটা ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে একটা কলঙ্ক আসতে পারে, যেহেতু জাতিসংঘ শান্তি মিশনে তারা কাজ করে। এই শান্তি মিশনের কার্যক্রমে যেহেতু সারা বিশ্বে আমরা এত সুনামের সঙ্গে করছি, সেখানে যেহেতু কোনো আঘাত না লাগে, এবং সেই জন্যই কিন্তু 5 আগস্টের সেনাবাহিনীর ভূমিকাতে সেই কথাটাও বলা হয় যে তাদেরকে বলা হয়েছিল তোমরা এটা করবে না, তোমরা এই ভূমিকায় যাবে না। সো আজকে যেই জায়গায় আছি আমরা, তাহলে আমাদের সেনাবাহিনীকে আমরা বিতর্কিত করি কি তাদের কাছে এই বার্তা দিতে চাচ্ছি যে দেখো এরা হচ্ছে কিলার, এরা হচ্ছে এরা হচ্ছে সেই, এরা গুমের সঙ্গে জড়িত, তাহলে আমাদের সেনাবাহিনীর সেই ইমেজ তাহলে আমরা কোথায় নামাচ্ছি? জি, ডাক্তার জাহিদ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আপনার নিশ্চয়ই মনে আছে সেই কথাগুলো। মানে আপনার কি মনে হয় বিভিন্ন স্টেক হোল্ডাররা তার সেই সতর্কবাণী ভুলে গেছেন?
ধন্যবাদ। আমি আসছি তার আগে একটা জিনিস, আপনি আনিস ভাইকে আগের দফায় জিজ্ঞেস করার সময় আমাদের প্রেস সচিবের একটা বক্তব্য বলেছিলেন যে আর কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে না। এটা খুবই উদ্ভট কথা। মানে ধরুন যাদেরকে নেওয়া হলো তাদের তদন্ত হবে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, তাতে আরও অনেকের নাম বেরিয়ে আসতে পারে। মানে যদি নাম বেরিয়ে আসে আপনি গ্রেফতারি পরোয়ানা জারি করবেন না, এটা কিভাবে হতে পারে? মানে এই সরকারের জায়গা থেকে এই আলাপগুলো আপনি সান্ত্বনা দেওয়ার নামে করা কিন্তু একেবারে অর্থহীন ব্যাপার। এটা একটু অ্যাড্রেস করলাম। এবার আমি সেনাপ্রধানের কোনোভাবে যাদেরকে ধরুন প্রাথমিকভাবে আমি ধরে নিলাম এনারাই তদন্তে এসছে, ওনাদেরকে তো এরপর আবার জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করার পর দু একজন রিটায়ার্ড মেজরের নামও চলে আসতে পারে, তো দেখা গেল তাদেরকে তো গ্রেফতার করা লাগতেও পারে। ব্যাপারটা এইরকম, এটা আপনি বলতে পারেন না কখন, এটা তদন্তের উপর ডিপেন্ড করবে আসলে কি হবে। আপনি সেনাপ্রধানের যে বক্তব্যটার কথা বলছেন, বক্তব্যটা খুবই সমালোচিত হয়েছিল প্রাথমিকভাবে এইভাবে। মানে আমি আপনাদেরকে বলছি, মানে একজন সেনাপ্রধান যখন এইভাবে কথা বলেন ওনার এই ঢংটা নিয়ে সমালোচনা ছিল, কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে পারি উনি আসলে মোটামুটি এটা ওনার কথা বলার স্টাইল। কিন্তু উনি যে কথাটা বলেছিলেন এটা একেবারেই সত্য, এবং উনি যে দায়িত্বের মধ্যে ছিলেন এখানে একটু বলে রাখা ভালো। বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী সময়ে সেনাপ্রধানকে প্রজাতন্ত্রের কর্মচারী বলবো আমরা বটেই, উনি প্রজাতন্ত্রের কর্মচারী, উনি নির্বাচন নিয়ে কেন কথা বলবেন, তিনি এভাবে কেন কথা বলবেন, তিনি প্রকাশ্যে কথা বলেছেন এই ধরনের। এবং মাঝে মাঝেই তার বক্তব্য কিন্তু মনে হয় উনি একটা ডিফারেন্ট এন্টিটি, উনি তো সরকার আসলে ইন্টিগ্রাল একটা পার্ট। কিন্তু এই বাস্তবতা আমরা মেনে নেব। এই পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করলাম যে 5 আগস্ট পরবর্তী সময় শুধু না, তার আগে থেকে তিনি যে ভূমিকা পালন করেছেন, এক ধরনের পরিস্থিতি আছে, তিনি তার খানিকটা ভিন্ন একটা সত্তা আছে। এবং আমরা আইনে একটা কথা বলি, এটা আইন না হলে আমি কথাটা ব্যবহার করতে চাই, ডক্ট্রিন অফ নেসেসিটি। আমরা অনেক সময় আইনের বাইরে গিয়েও কাজ করি। আমাদের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর এই যে দুটো নির্বাচন হতে পারবে বলছিল, যে আদালত বলছে এটা অসাংবিধানিক, এটা অগণতান্ত্রিক, তারাই আবার বলছে দুটো করা যাবে ডক্ট্রিন অফ নেসেসিটির নাম দিয়ে। সো এখন একটা ডক্ট্রিন অফ নেসেসিটি আমি দেখি যে সেনাপ্রধান এই ধরনের কথা বলছেন, ছাড় দেয়া। এখন তিনি যে কথাগুলো বলছিলেন সেগুলো আসলে আমরাও দেখতে পাচ্ছিলাম। তার জায়গা থেকে তিনি বলছেন, বলবেন আমি সতর্ক করিনি, তিনি সতর্ক করেছিলেন। আমরা রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলের বাইরেও বহু মানুষজন নানানভাবে আসলে ঠিক এক ধরনের পুনরাবৃত্তি, টিউনিশিয়াতে যা হয়েছিল, ইজিপ্টে যা হয়েছিল, আমরা সেই ধরনের ঘটনার মধ্যে জড়িয়ে পড়েছি। এবং আমরা আমাদেরকে সব মানে একটা মাত্র প্রতিষ্ঠান যেটা সোফার আমাদের ইন্টিগ্রেটেড রাখার জায়গায় ছিল সেটাকেও প্রশ্নের মুখে ফেলছি, এবং উনি সঠিক প্রমাণিত হয়েছেন এবং আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। জি, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি একটু পরে। দেখছেন রাজনীতি। অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মাহমুদ গতকালকের প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান, সেনাবাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করবে, তবে আইসিটির এই বিষয়টাই অবশ্যই আমাদের মোরালে এফেক্ট করবে। আগামী নির্বাচনে এর প্রভাব কি হতে পারে একটু বিস্তারিত যদি বলতে। তার যদিও তিনি বলেছেন যে ফেব্রুয়ারি নির্বাচনে মাঠ পর্যায়ে সেনাবাহিনী আরও 3-4 ভাগ বাড়ানো হবে বলে তিনি ব্রিফিংয়ে বলেছিলেন। সেনাবাহিনী আসলে তার উপর দায়িত্ব একজন এক্স মিলিটারি ম্যান হিসেবে আমি যেটা বুঝি, বা আমি নিজেও আপনার ভোটের দায়িত্বে ছিলাম, সুতরাং তাদের উপর যে অর্পিত দায়িত্ব আসবে সেটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবে বলে আমরা এটা বিশ্বাস করি, এবং এটা শিওর যে তারা করবে। কিন্তু হ্যাঁ, এইটার একটা রিটেলিয়েশন ইফেক্ট তো আছে। আপনি দেখেন, যখন আমি সামষ্টিকভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছি, কিন্তু আপনি সেই আমার ভালো কাজগুলোকে যখন আপনি অগ্রাহ্য করছেন, যখন কোনো ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে আপনি সেনাবাহিনীকে ডাকছেন, রাস্তা বড় ধরনের রাস্তা করতে হবে সেনাবাহিনীকে ডাকছেন, বড় ধরনের বিপর্যয় সেনাবাহিনীকে ডাকছেন, মাইলস্টোন ট্র্যাজেডি সেনাবাহিনীকে ডাকছেন, 3 তারিখে ফায়ার করবে কি করবে না সেনাবাহিনী না বললেও সেনাবাহিনীকে আপনি বলেন এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। কিন্তু যেই কিনা আপনার কোনো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আপনি যখন যাচ্ছেন, সেটাতে অন্য পক্ষের কোনো একটা সে থাকতে পারে, আমি জাস্ট সেইং যে সে থাকতে পারে, যারা কনভিক্টেড ক্রিমিনাল দে মাস্ট বি হ্যাংড, অর যেরকম প্রসিজার অনুযায়ী যেটা করা দরকার সেটা হবে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু একটা এন্টিটিকে যখন আপনি টার্গেট করে সেই এন্টিটিটাকে ডাউন করার জন্য আপনি ক্রমাগত একটার পর একটা নতুন নতুন আইন প্রণয়ন করছেন, এবং হচ্ছে তার সদস্যদেরকে তারা ডিল করতে পারবে না, আমি ডিল করবো, এরকম একটা যখন মোরালগিরি অ্যাটিটিউড আপনি শুরু করছেন, তখন তো আমি তো অটোমেটিক্যালি ডাউন হয়ে গিয়েছি, এবং আমার এটা মোরাল ইফেক্ট পড়বে, অফকোর্স পড়বে, এবং এটার ইম্প্যাক্ট অফকোর্স এটা আপনার নির্বাচনে তো পড়তেই পারে। ল এনফোর্সিং এজেন্সি হিসেবে যখন এবার সেনাবাহিনী এবার থাকবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে না, স্ট্রাইকিং ফোর্স এবং ল এনফোর্সিং এজেন্সির মধ্যে একটা বড় তফাৎ আছে, যেহেতু কেন্দ্রের ভিতরেও থাকার মতো দায়িত্ব তাদের আছে। এখন আপনি যখন একটা দেশের শেষ রিসোর্টকে বা আইনশৃঙ্খলা রিসোর্টকে আপনি ভেঙে দিতে চাচ্ছেন, মনোবল ডাউন করে দিচ্ছেন, কার্ভ করে দিচ্ছেন, তাদের কাছ থেকে আপনি 100% এক্সপেক্ট করাটা মনে হয় যে সমীচীন না। কিন্তু আমরা এটা আবার বিশ্বাস করতে চাই, এরকম অনেক ঝামেলা আগেও হয়েছে, 3 আগস্টের পরে 5 আগস্টের সময় পরেও হয়েছে অনেক কিছু, কিন্তু আমাদের সেনাবাহিনী এই বিষয়গুলোকে সুন্দরভাবে অবলোকন করে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই যাবৎকাল পর্যন্ত, এবং নির্বাচন তদারকির ক্ষেত্রেও তারা সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি। কিন্তু এই ক্ষেত্রে সরকার পর্যায়ে যারা আছে, আমি এখানে বলবো মাননীয় প্রধান উপদেষ্টার কথাই বলবো, যেহেতু একটা স্টেট লেভেল ইস্যু,
স্টেট লেভেল ইস্যুতে স্টেটমেন্ট শুড গেট ইনভলভ। এখানে আপনি অন্যান্য তার স্টেক হোল্ডার্স তো থাকবে, কিন্তু স্টেটসম্যান হিসেবে ওনাকে এখানে ইনভলভ হওয়া দরকার, এবং এখানে কোনো ধরনের ফিড গ্যাপ থাকে সেটাকে অ্যানালিসিস করে সেই গ্যাপটা পূরণ করা অত্যন্ত দরকার। অথবা আর না হয় আসলে আমাদের বাজে ধরনের কোনো একটা অভিজ্ঞতা হতে পারে। ইন এ সেন্স আমি বলছি না যে কোনো কুয়ো, যে লাইলাতুল গজবের কুয়োর কথা অসম্ভব, এটা হবে না। আমরা জানি আমাদের জুনিয়র অফিসার প্লাস সমসাময়িক অফিসার যারা আছে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়। বাংলাদেশে যে ডিপ্লয়মেন্ট বর্তমানে আছে, অলরেডি তো ডিপ্লয়েড আছে, যে কোনো সময় তো আসলে তাহলে ক্ষমতা দখল করতে পারতো। 3 আগস্টের পরবর্তী থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত করে নাই, করবে না ভাই। দেশের প্রতি বাংলাদেশের সেনাবাহিনীর বিগত সময় 111-এর সময় যেই কলঙ্কিত আমরা হয়েছি, যে কলঙ্ক আমাদের ছিল, এই কলঙ্ক আর এই বর্তমান সেনাবাহিনী কখনো আর ক্যারি ফরওয়ার্ড করবে না। সুতরাং তাদের উপর যে আস্থার জায়গাটা আছে সেটাকে কারা যেন আপনার কলঙ্কিত করতে যাচ্ছে, কারা যেন সেটাকে দূষিত করতে যাচ্ছে, সেটাকে আসলে জনগণের সামনে এমনভাবে উপস্থাপন করতে চাচ্ছে যে আসলে সেনাবাহিনী ভিলেন।